আইপিএস ম্যাডাম বৃন্দাবন থেকে দর্শন করে ফিরছিলেন। পথে এক সাধু মহাত্মা তার সাথে বদতমিজি করল। এরপর যা হল তা ছিল হৈরান করে দেবার রত। বন্ধুরা, বৃন্দাবনের সকালের সময় মন্দিরের ঘণ্টাধ্বনি বাজছিল, হাওয়ায় ফুলের সুগন্ধ ছড়ানো ছিল, ভক্তের ভিড় ধীরে ধীরে হাঁটছিল। এই পরিবেশেই আইপিএস সুজাতা দেবীও দর্শন করতে এসেছিলেন। তিনি খুবই সহজ সরল সাধারণ পোশাকে ছিলেন, হালকা সালোয়ার স্যুট এবং একটি সাধারণ ওড়না। দেখতে একেবারে সাধারণ মহিলা, যার সম্পর্কে কেউ ভাবতেও পারত না যে ইনি একজন তেজস্বী এবং সাহসী জেলা আধিকারিক। সুজাতা মন্দিরের সামনে হাত জোর করে শান্তিতে দর্শন করলেন এবং ঈশ্বরের কাছে কেবল এই প্রার্থনা করলেন যে তার জেলায় যেন শান্তি বজায় থাকে এবং মানুষের নিরাপত্তা সুরক্ষিত থাকে। দর্শন শেষে সুজাতা ধীরে ধীরে পার্কিংয়ের দিকে এগিয়ে গেলেন। তিনি ভাবলেন যে আজ ভালো হয়েছে যে উর্দি পরেননি, নয়তো লোকে চিনে যেত এবং ভিড় বেড়ে যেত। সাধারণ পোশাকে তিনি একজন সাধারণ মহিলার মতোই লাগছিলেন এবং সেভাবেই আরামে ঘুরেও বেড়াতে পারলেন। তিনি গাড়িতে বসে একটি লম্বা শ্বাস নিলেন। মন্দিরের পরিবেশ সবসময় তার মনকে হালকা করে দিত, আত্মাকে শান্তি দিত। তিনি গাড়ি স্টার্ট করলেন এবং কাশগঞ্জের দিকে ফিরে যাবার জন্য মোড় নিলেন। সকালের সময় হওয়া সত্ত্বেও রাস্তায় খুব বেশি ভিড় ছিল না। কিছু জায়গায় কৃষকেরা তাদের বলদ নিয়ে যাচ্ছিল, কিছু মহিলা জল ভরে বাড়ি ফিরছিলেন এবং কিছু শিশু স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সুজাতা এইসব দেখতে দেখতে মুচকি হাসলেন। তার এমন সাধারণ মানুষদের সেবা করতেই সব থেকে বেশি আনন্দ হতো। কিন্তু তিনি যত কাশগঞ্জ জেলার সীমানার কাছে পৌঁছালেন, রাস্তা বদলাতে লাগল। এখন রাস্তাটি ছিল চড়া, কিন্তু তা নির্জন হতে শুরু করেছিল। ডানে বাঁয়ে ক্ষেত ছিল, মাঝে মাঝে গাছেরা দাঁড়িয়েছিল, যার ছায়া রাস্তায় পড়ছিল। পাখির আওয়াজও ধীরে ধীরে কমতে লাগল। কিছু দূর পর্যন্ত কোনো গাড়ি চোখে পড়ছিল না, না কোনো বাইক, না কোনো হেঁটে চলা মানুষ। সুজাতা গাড়ির গতি একটু কমালেন। তিনি গাড়ির কাঁচ সামান্য নামালেন এবং বাইরের হাওয়া অনুভব করলেন। হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু কোথাও না কোথাও এর মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতাও ছিল। তিনি ভাবতে লাগলেন, সকালের এত বড় রাস্তা এত তাড়াতাড়ি খালি কি করে হতে পারে। তিনি তার ঘড়ি দেখলেন। দর্শন করে ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে গিয়েছিল। এই সময় সাধারণত লোকেদের বাজারের দিকে যেতে দেখা যায়, কিন্তু এখানে কিছু নেই। তার পুলিশ ট্রেনিং তাকে সবসময় সতর্ক থাকতে শিখিয়েছিল। তিনি ড্রাইভিং সিট সোজা করলেন এবং আশেপাশের পরিবেশের দিকে মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন। রাস্তা সামনে পর্যন্ত একেবারে ফাঁকা ছিল। দূর পর্যন্ত না কোনো গাড়ি, না কোনো মানুষ, আর না কোনো আওয়াজ। কেবল হাওয়া ছিল, যা গাছের পাতাগুলিকে নাড়াচ্ছিল। ধীরে ধীরে তার মনে হল যে রাস্তাটি দেখতে যত সুন্দর ততটাই একা। কাশগঞ্জের কিছু এলাকা এমনও আছে যেখানে রাস্তা ভোরবেলা খুব নির্জন থাকে। সুজাতা এই তথ্য জানতেন, তবুও আজকের নিস্তব্ধতা তার কাছে একটু বেশিই লাগল। তিনি নিজেকে বললেন, কোনো ব্যাপার না, আর একটু এগিয়ে গেলেই লোকজনের আনাগোনা দেখা যাবে। কিন্তু সেই সময় তিনি জানতেন না যে এই নির্জন রাস্তায় সামনে গিয়ে সম্পূর্ণ গল্পের দিক বদলে দেবে। রাস্তায় চলতে চলতে তিনি ভাবলেন যে হয়তো লোকেরা আজ দেরি করে বেরিয়েছে। ক্ষেতের কাজ করা লোকেরাও সূর্য ওপরে ওঠার পরে বেরোতে পছন্দ করে। সুজাতা রেডিও চালু করলেন, কিন্তু তারপর ভাবলেন যে না, এত চুপ রাস্তায় রেডিওর আওয়াজও অপ্রয়োজনীয় লাগবে। তাই তিনি রেডিও বন্ধ করে দিলেন। এক জায়গায় তিনি তার গাড়ির গতি কমালেন। দূর থেকে তিনি রাস্তার ধারে এক বৃদ্ধাকে দেখতে পেলেন, যিনি তার মাথায় কাঠের একটি ছোট বোঝা নিয়ে হাঁটছিলেন। সুজাতা গাড়ি থামালেন এবং জিজ্ঞাসা করলেন, আম্মা, সাহায্য লাগবে কি? আম্মা মুচকি হেসে বললেন, না বেটি, এই তো বাড়ি যাচ্ছি, ভগবান তোমার ভালো করুক। সুজাতা হেসে এগিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই আবার সেই নিস্তব্ধতা। এখন রাস্তা কাশগঞ্জ জেলার ঠিক প্রথম মোড়ে পৌঁছে গিয়েছিল। এখানে রাস্তা ডানে বায়ে বেঁকে গিয়েছিল এবং মাঝখানে একটি বড় গাছ দাঁড়িয়েছিল। গাছটির নিচে মাটিতে কিছুটা ধুলো উঠছিল, যেন এইমাত্র কেউ ওখান দিয়ে পার হয়েছে, কিন্তু সেখানে কেউ ছিল না। সুজাতার চোখ হঠাৎ সেই মূর্তিতে গেল, যেখান থেকে রাস্তা একদম ফাঁকা লাগছিল। কিছুদূর সামনে একটি আকৃতি দেখা গেল। প্রায় সাদা খয়েরি রঙের পোশাকে কোনো সাধুর মতো সে রাস্তার মাঝে দাঁড়িয়েছিল এবং দূর থেকেই সুজাতার গাড়ির দিকে তাকিয়েছিল। সুজাতা গাড়ির গতি কমালেন এবং ভাবলেন, ইনি কে, রাস্তার মাঝে কেন দাঁড়িয়ে আছেন? তিনি যত কাছে পৌঁছালেন তত স্পষ্ট দেখলেন যে তিনি একজন সাধু। তার কাঁধে একটি ঝোলা ঝুলছিল
এবং দাড়ি বেশ লম্বা ছিল, কিন্তু তার দাঁড়িয়ে থাকার জায়গা এবং ধরন ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না। সাধুটি ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, যেন ইচ্ছে করে গাড়ি থামাতে চাইছিলেন। কিন্তু বন্ধুরা, সুজাতা দেবীর গাড়ি এখন সেই মোড়ে খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, যেখানে সেই সাধু রাস্তার মাঝে দাঁড়িয়েছিল। সাধুর চোখ গাড়ির দিকে স্থির ছিল, যেন তিনি কারোর অপেক্ষা করছিলেন। হাওয়ায় হালকা ধুলো উঠছিল এবং আশেপাশের ক্ষেতগুলিতে এমন নিস্তব্ধতা ছিল যেন সেখানে কেউ থাকেই না। সুজাতার মন একদম সতর্ক হয়ে গিয়েছিল। পুলিশি প্রশিক্ষণ তাকে শিখিয়েছিল যে প্রতিটি সন্দেহকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি গাড়ি একেবারে গতি কমিয়ে সাধুর পাশ দিয়ে বের করে নিতেই যাচ্ছিলেন, তখনই সাধুটি 2 হাত ছড়িয়ে রাস্তা আটকে দিল। এবার সুজাতাকে গাড়ি থামাতে হল। তিনি ধীরে করে ব্রেক করলেন। গাড়ি থামতেই সাধুটি সোজা তার জানালার কাছে চলে এলো। তার মুখে হাসি ছিল, কিন্তু সেই হাসিটা ছিল অদ্ভুত, যেন তিনি অন্য কোনো মতলবে সেখানে দাঁড়িয়ে আছেন। সুজাতা জানালাটা একটু নামালেন, কেবল এতটাই যে কথা শোনা যায়। সাধু বললেন, বেটি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? রাস্তা তো খালি পড়ে আছে, কোনো তাড়া আছে নাকি? সুজাতা শান্ত গলায় বললেন, আমি সামনে যাচ্ছি, আপনার কিছু চাই কি? সাধুটি তার দিকে খুব মনোযোগ দিয়ে দেখলেন। হয়তো তিনি বোঝার চেষ্টা করছিলেন যে সামনে বসে থাকা মহিলা সাধারণ না অন্য কেউ, কিন্তু সাধারণ পোশাকের কারণে তিনি সুজাতাকে একদমই চিনতে পারলেন না। তিনি কিছুক্ষণ ধরে গাড়ির ভেতরে উঁকি মেরে দেখলেন, যেন কিছু খুঁজছিলেন। তারপর বললেন, রাস্তার সামনে বড় নির্জন, একা কেন যাচ্ছ? এই সময় তো এখানে কেউ আসে না। সুজাতা এবার তাকে মনোযোগ দিয়ে দেখলেন। তার ভাষা এবং দাঁড়ানোর ধরন কোনো সাধারণ সাধুর মতো মোটেই ছিল না। তিনি কিছুটা ঘাবড়ে গিয়েছেন বলেও মনে হচ্ছিল, যেন কিছু লুকাচ্ছেন। তার পোশাকও সাধারণ সাধুর মতো ছিল না। পোশাক ময়লা ছিল, কিন্তু যেন ইচ্ছে করে ময়লা করা হয়েছে। সুজাতার এখন সম্পূর্ণ বিশ্বাস হল যে এই লোকটি এখানে এমনি এমনি দাঁড়িয়ে নেই, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। তিনি জানালা বন্ধ করলেন এবং গাড়ি সামনে বাড়ানোর জন্য হাত বাড়ানোই তখনই সাধুটি হঠাৎ গাড়ির হ্যান্ডেল ধরে নিল এবং থামার ইঙ্গিত করল। সুজাতা শান্ত রইলেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি তার পরবর্তী পদক্ষেপ ভাবতে শুরু করে দিয়েছিলেন। সাধু আবার বললেন, থেমে যাও বেটি, সামান্য কথা আছে। এখন স্পষ্ট হল যে ইনি সাধারণ সাধু নন। তার উদ্দেশ্য স্পষ্টভাবে কাউকে থামিয়ে কথা বলা নয়, বরং সন্দেহজনক ছিল। সুজাতা গাড়ি একটু পিছনে নিলেন, যাতে তার হাত থেকে গাড়িটা ছুটে যায়। তারপর তিনি জানালা সামান্য খুলে কঠোর স্বরে বললেন, রাস্তা ছেড়ে দিন, আমাকে এগিয়ে যেতে হবে। সাধুটি হালকা হাসির সাথে বলল, তুমি এত তাড়াতাড়ি করছো কেন? আমাকেও তো বলো, কোথাও ভয় লাগছে নাকি? এই কথাটি শোনা মাত্র সুজাতার চোখে একটা চমক এলো। এই লোকটি পথচারীদের ভয় দেখিয়ে কিছু করে থাকবে। এখন তাকে ধরার উপায় বের করতে হবে। তিনি স্থির করলেন যে তিনি এখনও ঝগড়া করবেন না, শান্ত থেকে এই সাধুর মতলব ভালোভাবে বুঝবেন। তিনি যত কথা বলবেন তত তাড়াতাড়ি প্রমাণ পাওয়া যাবে। তিনি হালকা হাসির সাথে বললেন, না বাবা, আমার কোনো ভয় লাগছে না, আপনিই বলুন, এখানে কি করছেন? সাধুর মনে হলো মেয়েটি তার জালে ফাঁসছে। সে রাস্তার ডান দিকে ঝুঁকে ইশারা করল এবং বলল, এসো, আমি তোমাকে কিছু দেখাই, খুব দরকারি কথা। তুমি একা আছো, তাই ভাবলাম বলে দিই। সুজাতা তার চোখের পলকেই গাড়ির ভেতর থেকে ক্যামেরা অন করে নিলেন। তার ঘড়িতে মাইক্রো রেকর্ডারও ছিল, যা তিনি চুপচাপ ঝেপে দিয়েছিলেন। এখন সাধুর প্রতিটি কথা রেকর্ড হচ্ছিল। তিনি গাড়ির দরজা খুললেন এবং বাইরে নামলেন। সাধুটি তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। বাবা, বলুন, কি দেখাতে চান? সুজাতা খুব সাধারণ গলায় বললেন। সাধু তাকে ক্ষেতের দিকে একটু সরে যেতে ইশারা করলেন। সুজাতা তার পিছনে কিছু পা হাঁটলেন, কিন্তু মনে সবসময় সতর্ক রইলেন। তিনি লাগাতার আশেপাশে দেখছিলেন যে কোথাও আর কোনো লুকানো লোক নেই তো। কিন্তু ক্ষেত সম্পূর্ণ খালি ছিল, কেবল হাওয়ার ফিসফিসানি। কিছু পা হাঁটার পর সাধুটি থামল, ঘুরে দাঁড়ালো এবং বলল, বেটি, তোমার এখান থেকে একা যাওয়া উচিত নয়। এই রাস্তায় অনেক খারাপ ঘটনা ঘটে এবং লোকেরা পুলিশে অভিযোগ করতেও ভয় পায়। সুজাতা সোজা প্রশ্ন করলেন, কোন ধরনের ঘটনা? সাধু এই প্রশ্নে একটু ঘাবড়ে গেল। তারপর ধীরে ধীরে বলল, আর বলবো কি বেটি, লোকেরা আসে যায়, কেউ কাউকে দেখতে পায় না, পথচারীরা গায়েবও হয়ে যায়। এই কথাটি শোনামাত্র সুজাতার মনে হল যে তিনি নিজেই নিজের অপরাধের ইঙ্গিত দিচ্ছেন। তিনি তাকে আরও কথা বলার জন্য উৎসাহিত করলেন। আপনি এই সব কি করে জানেন? আপনি কি কিছু দেখেছেন? সাধু তার ঠোঁট কামড়ে ধরে বললেন, দেখেছিও এবং করেছিও। এখানে আসা লোকেরা আমাকে আটকাতে পারে না, কেউ অভিযোগ করে না, বুঝলে তো? সুজাতার কানে এই শব্দগুলি এমনভাবে বাজল যেন কোনো মামলার প্রথম সাক্ষী পাওয়া গেল।
তিনি ভেতরে ভেতরে ভাবলেন, এবার আমাকে এর কাছ থেকে আরও কথা বের করতে হবে। তিনি নরম সুরে বললেন, আপনি একা থাকেন? এখানে কেন দাঁড়িয়ে আছেন? সাধু হেসে বললেন, আমার মর্জি, আমি যাকে চাই থামাই, যাকে চাই যেতে দিই, এখানে আমারই আইন চলে। এই কথা বলার সময় তার মুখে অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। সুজাতা এখন প্রায় নিশ্চিত ছিলেন যে এই লোকটি দীর্ঘদিন ধরে পথচারীদের বিরক্ত করে আসছে। তিনি একটু আরও কাছে গিয়ে বললেন, তাহলে তো আপনি খুব শক্তিশালী বলে মনে হচ্ছেন বাবা। সাধু হাসল, হ্যাঁ বেটি, এখানে আমার থেকে বড় কেউ নয়, পুলিশও আসে না। এই কথাটি শোনামাত্র সুজাতা শ্বাস ভেতরে নিলেন। এখন কেবল এর আরও দুটি বাক্য দরকার এবং সে নিজের জালে নিজেই ফেসে যাবে। তিনি বললেন, আচ্ছা বাবা, আর বলো কি করেছ তুমি? তোমাকে তো বেশ চালাক মনে হচ্ছে। সাধু এখন পুরোপুরি খুলে গেল। আমি অনেক লোককে থামিয়েছি, অনেককে শায়েস্তাও করেছি, কেউ কিছু করতে পারে না আমাকে। এই কথাটি শোনামাত্র সুজাতা সেই মুহূর্তটি পেলেন যার অপেক্ষা তিনি করছিলেন। ঘড়ির লাল আলো জ্বলল, রেকর্ডিং সম্পূর্ণ। এবার সুজাতা তার চোখে চোখ রেখে বললেন, বাস বাবা, এবার অনেক হলো, এবার এই রাস্তায় তোমার নয়, আইনের রাজ চলবে। সাধু চমকে উঠল, তুমি কে? সুজাতা ধীরে করে ওড়না ঠিক করলেন, সোজা হয়ে দাঁড়ালেন এবং শান্ত গলায় বললেন, আমি সেই যার ওপর তোমার সন্দেহও হলো না, আইপিএস সুজাতা দেবী। সাধুর মুখের রং উড়ে গেল। সাধুর সামনে যেই মুহূর্তে এই সত্যতা এলো যে তিনি যেই মহিলাকে সাধারণ পথচারী ভাবছিলেন তিনি আসলে একজন আইপিএস অফিসার, তার সম্পূর্ণ চেহারা বদলে গেল। কিছুক্ষণ আগে যে সাধুর কথায় অহংকার ছিল, এখন সেই সাধুটিই পিছনে হটতে লাগল। তার ঠোঁট শুকিয়ে গেল এবং চোখে ভয় স্পষ্ট দেখা যেতে লাগল। সুজাতা দেবী সোজা দাঁড়িয়েছিলেন। তার গলায় না রাগ ছিল না ভয়, কেবল আইনের ক্ষমতা ছিল। সাধু কাঁপা গলায় বলল, তুমি আইপিএস? এ কি করে হতে পারে? তুমি তো সাধারণ পোশাকে ছিলে, আমি তো ভাবলাম। সুজাতা তার কথা কেটে বললেন, এটাই তোমার ভুল। তুমি কেবল পোশাক দেখেছ, মানুষ দেখনি। তুমি ভেবেছিলে যে প্রতিটি মহিলা দুর্বল হয় এবং কেউ তোমাকে থামাতে আসবে না, কিন্তু আজ তোমার কপাল খারাপ, কারণ আজ তুমি ভুল মহিলার সামনে দাঁড়িয়ে আছো। সাধু দ্রুত বোঝানোর চেষ্টা করল, না বেটি, আমার মানে সেটা ছিল না, আমি তো শুধু। কিন্তু সুজাতা তার কথায় একদম কান দিলেন না। তিনি শান্ত গলায় বললেন, তোমার কথা এবং অজুহাত আমি আগেও অনেক শুনেছি। তুমি এইমাত্র নিজেই স্বীকার করেছ যে তুমি লোকেদের থামাও, ভয় দেখাও এবং এই জায়গা তোমার মর্জি মতো চলে। এবার দেখো আইন তোমাকে কি জবাব দেয়। সাধু এদিক ওদিক দেখতে লাগল, যেন পালানোর রাস্তা খুঁজছে। তার মন পালাতে বলছিল, কিন্তু শরীর ভয় জমে গিয়েছিল। সুজাতা এটা দেখলেন এবং এক পা তার দিকে এগিয়ে গেলেন এবং বললেন, তুমি পালানোর চেষ্টাও করবে না। তোমার প্রতিটি কথা আমি রেকর্ড করে নিয়েছি, তুমি যত বলবে ততই ফাঁসবে। সাধুর গলা শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু ভুল করি না, আমি কিছু করিনি, আমি তো শুধু শুধু। সুজাতা কঠোরভাবে বললেন, তোমার নিজের ওপর এত ভরসা ছিল যে তুমি আমাকে একা দেখে সব কিছু নিজেই মেনে নিলে। এবার এই কথা তোমার জন্য খুব দামি পড়বে। তিনি পকেট থেকে তার ছোট ওয়াকিটকি বের করলেন এবং বোতাম চাপলেন। কন্ট্রোল রুম, আমি সুজাতা বলছি, আমি কাশগঞ্জ সীমানার পুরনো মোড়ে আছি, তাড়াতাড়ি টিম পাঠানো হোক, একজন সন্দেহজনক ব্যক্তি ধরা পড়েছে। ওদিক থেকে জবাব এলো, জি ম্যাম, 10 মিনিটের মধ্যে টিম পৌঁছাচ্ছে। সাধু এটা শুনে আরও ঘাবড়ে গেল। সে হাতজোড় করে বলল, ম্যাডাম, আমাকে ছেড়ে দিন, আমি গরিব মানুষ, আমার কোনো ভরসা নেই, আমি শুধু এখানে সাধনা করি। সুজাতা তির্যক দৃষ্টিতে বললেন, গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু লোকেদের ভয় দেখানো, রাস্তা আটকানো এবং অপরাধ করা অপরাধ, এবং তুমি নিজেই মেনেছ যে তুমি এমনটা করে এসেছ। সাধু আবার মাটিতে বসে পড়ল, যেন তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। ম্যাডাম, আমি মানছি যে আমি কখনো কখনো লোকেদের থামিয়েছি, কিন্তু সেটা তো কেবল শুধু একটু আটটু। সুজাতা জোরে বললেন, মিথ্যে বলা বন্ধ করো, তোমার চোখ বলছে যে তুমি এই সব দীর্ঘদিন ধরে করে এসেছ এবং এখন এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু আজ এর শেষ হওয়ার দিন। সাধু সুজাতার দিকে দেখল, যেন শেষ আশা খুঁজছে, কিন্তু সুজাতার মুখে এত দৃঢ়তা ছিল যে তার মনে কোনো আশা বাকি রইল না। সে মাটিতে বসেই বিড়বিড় করতে লাগল, এবার আমার কি হবে? এবার তো আমি গেলাম। সুজাতা বলবেন, তোমার সাথে সেটাই হবে যা আইন অনুসারে হয়। তুমি লোকেদের থামিয়ে ভয় দেখাতে, কিন্তু আজ তোমার সামনে কোনো ভীত মহিলা দাঁড়িয়ে নেই, আজ তোমার সামনে আইন দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে দূর থেকে পুলিশের জিপের হর্নের আওয়াজ আসতে লাগল।
প্রথমে ক্ষীণ, তারপর জোরদার। সাধু আওয়াজ শোনা মাত্র নিজের মুখ 2 হাতে ঢেকে নিল। ম্যাডাম, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন, আমি জেলে যেতে চাই না। সুজাতা ঠান্ডা গলায় বললেন, ভাবা উচিত ছিল যখন তুমি লোকেদের ভয় দেখানো শুরু করেছিলে। আজ তোমার কর্মের হিসাব দেওয়ার সময়। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় ধুলো উড়ল এবং দ্রুত গতিতে 2টি পুলিশ জিপ সেখানে এসে থামল। দরজা খুলতেই 4 জন পুলিশ কর্মী বাইরে এলেন, জগদীশ যাদব, রামপাল সিং এবং আরও 2 জন সিপাহী। সবার নজর সাধুর ওপর পড়ল। জগদীশ জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, এই সেই ব্যক্তি? সুজাতা বললেন, হ্যাঁ, এবং এর প্রতিটি অপরাধ আমার ক্যামেরায় রেকর্ড আছে, একে গ্রেফতার করো। সিপাহীরা সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন। সাধু হাত জোর করে বলল, না, আমাকে ছেড়ে দাও, আমি খারাপ লোক নই, ম্যাডাম মিথ্যা বলছেন। সুজাতা তার কথায় পাল্টা বললেন, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম যে তুমি সত্যিটা বলো, কিন্তু তুমি মিথ্যার দেওয়াল দাঁড় করিয়ে দিলে। এবার আইন তোমার সাথে সেটাই করবে যা সঠিক। সিপাহীরা সাধুকে ধরে দাঁড় করালেন। সে প্রায় কাঁদতে শুরু করেছিল। ম্যাডামজি, আমি হাত জোর করছি, আমাকে জেলে পাঠাবেন না। সুজাতা শান্তভাবে দাঁড়িয়ে রইলেন এবং বললেন, আমি একজন মহিলা হয়ে যদি একা এখান দিয়ে যেতে পারি, তাহলে তোমার লোকেদের ভয় দেখানোর কোনো অধিকার নেই। আজ তোমার কুকর্ম বন্ধ হবে। সাধুকে জিপে বসিয়ে দেওয়া হলো, তার হাতে হাতকড়া পরানো হলো। সে বারবার পিছন ফিরে সুজাতার দিকে দেখছিল, কখনো ভয়ে, কখনো লজ্জায়। জগদীশ সুজাতাকে বললেন, ম্যাডাম, আমরা একে থানায় নিয়ে যাচ্ছি, সামনের কার্যপ্রণালী সেখানেই হবে। সুজাতা মাথা নিড়ে বললেন, ঠিক আছে, আমি একটু পরে আসছি, আমাকে এই এলাকার তদন্তও করতে হবে। হতে পারে এখানে আরও লোক এর কারণে বিরক্ত হয়েছে। জিপগুলি এগিয়ে গেল। রাস্তায় আবার একবার শান্তি নেমে এলো। পুলিশের জিপগুলি সাধুকে নিয়ে চলে গিয়েছিল, কিন্তু সুজাতা দেবী তখনও সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি স্থির চোখে চারপাশে দেখতে লাগলেন। তার মনে হচ্ছিল ব্যাপারটা কেবল একজন লোককে ধরার নয়, নিশ্চয়ই এই রাস্তায় আরও কিছু আছে যার কারণে লোকেরা ভয় পেয়ে থাকে। হাওয়া ধীরে ধীরে বইছিল এবং গাছের পাতার আওয়াজ সেই জনশূন্যতায় আরও জোরে শোনা যাচ্ছিল। তিনি তার গাড়ির কাছে গিয়ে গাড়িটি বন্ধ করলেন এবং পায়ে হেঁটে রাস্তার ধারে তৈরি ক্ষেতগুলিতে নজর দিলেন। দূর পর্যন্ত ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছিল, কিন্তু কেউ রাস্তায় আসার সাহস করছিল না। সুজাতা মনে মনে ভাবলেন, যদি এই সাধু এত বেপরোয়াভাবে ঘুরে বেড়াত, তাহলে নিশ্চয়ই লোকেরা ভয়ে আওয়াজ তোলে না। তাকে তদন্ত করতে হতো যে এই এলাকায় এমন কিসের ভয় ছড়িয়ে আছে যা লোকেদের চুত করিয়ে রেখেছে। সুজাতা ধীরে ধীরে রাস্তায় এগিয়ে গেলেন এবং এক জায়গায় থেমে আশেপাশে দেখতে লাগলেন। কিছুটা দূরে একটি ভাঙা কুঁয়ো দেখা গেল, তার পাশে কিছু পুরনো কাপড় এবং চপ্পল ছড়ানো ছিল। এটা দেখে তার মন আরও সতর্ক হয়ে গেল। তিনি পকেট থেকে ক্যামেরা বের করে সবকিছুর ছবি তুললেন। তারপর তিনি সেই মোড়ের আশেপাশে আরও কিছু পায়ের ছাপ দেখলেন। তিনি ভাবলেন, এটা কেবল সংযোগ হতে পারে না, এখানে নিশ্চয়ই আরও অনেক ঘটনা ঘটেছে। এই সময় দূর ক্ষেত থেকে একজন বৃদ্ধ মানুষকে আসতে দেখা গেল। তিনি সুজাতাকে দেখে দ্বিধাগ্রস্ত হয়ে থামলেন, যেন ভয় পাচ্ছেন যে তিনি তার সাথে কথা বলবেন কিনা। সুজাতা হাত দিয়ে ইশারা করে তাকে কাছে ডাকলেন। বাবা, ভয় পাবেন না, আমি পুলিশে আছি, আপনার কাছে শুধু কিছু কথা জিজ্ঞাসা করতে হবে। বৃদ্ধ লোকটি কিছুটা কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন এবং বললেন, বেটি, এখানে থেকো না, এই এলাকা ভালো নয়, লোকেরা আসে যায়, কিন্তু কেউ বেশিক্ষণ থামে না। সুজাতা সোজা কথা জিজ্ঞাসা করলেন, এই সাধুকে দেখে কি লোকেরা ভয় পায়? বৃদ্ধ লোকটি চারদিকে দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, ভয় পাবে না কেন, সে অনেকবার পথচারীদের থামাত। কিছু লোক তো তাকে দেখেই রাস্তা বদলে নিত, মহিলারা তো এদিক দিয়ে যাওয়াই ছেড়ে দিয়েছিলেন। সুজাতা বললেন, তাহলে আপনারা পুলিশে অভিযোগ করলেন না কেন? বৃদ্ধ লোকটি মাথা নিচু করলেন। অভিযোগ? বেটি, এখানে লোকে পুলিশকেই ভয় পায়, তাদের মনে হতো না জানি ঝামেলা আরও না বেড়ে যায়, তারপর লোকে বলবে যে আমরা বদনাম ছড়িয়েছি, গ্রামে এমন কথা তাড়াতাড়ি ছড়িয়ে যায়। সুজাতা গভীর শ্বাস নিলেন। এই কথাটাই তাকে ভাবাচ্ছিল, লোকেরা ভয়ের কারণে অপরাধীদের খোলা মাঠ দিয়ে দেয়। বৃদ্ধ লোকটি আরও বললেন, 2 মাস আগেও একটি ছেলে নিখোঁজ হয়েছিল, লোকে বলে যে সে এই মোড় দিয়ে বেরিয়েছিল। এরপর থেকে গ্রামের লোকেরা রাতে এই রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছে। সুজাতার মুখে চিন্তার রেখা ফুটে উঠল। পুলিশকে কি এর ব্যাপারে জানানো হয়েছিল? বৃদ্ধ লোকটি বললেন, জানানো হয়েছিল, কিন্তু কোনো ঠোস প্রমাণ পাওয়া গেল না, কেবল মামলা শান্ত হয়ে গেল। এখন সুজাতা পুরোপুরি বুঝে গেলেন যে এটা কোনো সাধারণ কেস নয়, সাধু কোনো একা ব্যক্তি নয়,
হয়তো কোনো বড় চক্রের অংশ হতে পারে, যে পথচারীদের ভয় দেখাত বা তাদের থেকে ফায়দা উঠাত। সাধুর গ্রেপ্তারই তো কেবল শুরুয়াত ছিল। তিনি বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানালেন এবং তাকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। আপনি চিন্তা করবেন না, এবার এই রাস্তায় আইন চলবে। সুজাতা সেখান থেকে এগিয়ে গেলেন এবং সাধু যেদিকে ইশারা করেছিল সেদিকে যেতে লাগলেন। রাস্তায় একটি ছোট ঝুপড়ি ছিল, যা বেশ জীর্ণ মনে হচ্ছিল। বাইরে ভাঙা বালতি এবং কিছু ছেঁড়া কাপড় পড়েছিল, যেন কেউ দীর্ঘদিন ধরে এখানে থাকছে। সুজাতা দরজাটির দিকে মনোযোগ দিয়ে দেখলেন। এটি আধ খোলা ছিল। তিনি ধীরে করে দরজা ঠেললেন। ভেতরে খুব বেশি জিনিস ছিল না, কেবল একটি নোংরা খাট, ভাঙা স্টোভ এবং একটি পুরনো বস্তা। কিন্তু কোণে রাখা ছোট ছোট শিশিগুলি তার মনোযোগ আকর্ষণ করল। অনেক বোতল খালি ছিল এবং কিছুতে কিছু অদ্ভুত তরল ছিল। এই লোকটি সাধারণ সাধু তো একেবারেই ছিল না। সুজাতা ধীরে করে বললেন। তিনি বোতলগুলির ছবি তুললেন এবং তারপর ঝুপড়িতে রাখা কাগজগুলি দেখলেন। সেখানে কিছু পুরনো রসিদ পড়েছিল, যেগুলির ওপর বিভিন্ন গ্রামের নাম ছিল। এর থেকে স্পষ্ট হল যে এই সাধু অনেক জায়গায় ঘুরে বেড়াত। হয়তো এই কারণেই তাকে কেউ ধরতে পারেনি। তখনই তার ফোন বাজল। জগদীশ যাদব। ম্যাডাম, আমরা একে লকআপে রেখে দিয়েছি, কিন্তু সে লাগাতার বলছে যে সে একা নয়, কোথাও না কোথাও তার কোনো সঙ্গীও আছে। সুজাতা বললেন, ঠিক আছে, তোমরা নজর রাখো, আমি এখনও প্রমাণ খুঁজছি। তিনি ফোন কাটলেন এবং ঝুপড়ি থেকে বাইরে এলেন। এখন সূর্য একটু ওপরে উঠে এসেছিল। ক্ষেতগুলিতে কিছু কৃষকের হালকা আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু রাস্তা এখনও আধা নির্জনই ছিল। সুজাতা ভাবলেন, যদি এর সঙ্গী থাকে তাহলে সে নিশ্চয়ই এই সাধুর গ্রেফতারির ওপর নজর রাখছে। আমাকে সামনের চাল খুব ভেবেচিন্তে দিতে হবে। তিনি গাড়িতে বসে ম্যাপে সেই এলাকাটি চেক করলেন। পাশেই একটি পুরনো বন্ধ কোঠি ছিল। গ্রাম্য মানুষদের মধ্যে সেই কোঠি সম্পর্কে নানা ধরনের গুজব ছিল। কেউ বলতো সেখানে ভূত প্রেতের ছায়া আছে, কেউ বলতো সেখানে বদমাশরা লুকিয়ে থাকে। পুলিশ অনেকবার তল্লাশি চালিয়েছিল, কিন্তু কিছু পায়নি। সুজাতা স্থির করলেন, এবার আমাকে সেই কোঠিটির তদন্ত করতে হবে। হয়তো এটাই এই সাধুর রাজের আসল দরজা। সুজাতা দেবী এবার সেই পুরনো কোঠির দিকে এগিয়ে যাচ্ছিলেন, যার সম্পর্কে গ্রামের লোকেরা নানা ধরনের কথা বলত। রাস্তা সরু ছিল এবং দুদিকে উঁচু উঁচু ঘাস ছিল, যা হাওয়ার সাথে দুলছিল। সূর্য এখন তেজস্বী হয়ে জ্বলতে শুরু করেছিল, কিন্তু ঘাস এবং গাছের কারণে রাস্তা আধা ছায়ায় ছিল। কোঠিটি রাস্তার শেষে দূরে দেখা যাচ্ছিল। ভাঙা দেওয়াল, মরচে পড়া জানালার সার্সি এবং ওপরে উঠে যাওয়া ছাদ। এই জায়গাটি দেখতেই এমন লাগছিল যেন দীর্ঘদিন ধরে কেউ এটিকে স্পর্শও করেনি। সুজাতার গাড়ি গেটের কাছে গিয়ে থামল। গেট আধা ভাঙা ছিল এবং মরচে পড়ে একদিকে হেলেছিল। তিনি ধীরে করে গেট ঠেললেন, যা ঘর ঘর আওয়াজ করে খুলল। আওয়াজ শুনে কিছু কাক উড়ে গিয়ে ওপরের গাছে বসল, যেন কোনো অপরিচিতের আগমনে অস্থির। সুজাতা ভেতরে পা রেখে চারদিকে দেখতে লাগলেন। কোঠির উঠোন বড় ছিল, কিন্তু সম্পূর্ণ নির্জন। এক কোণে পুরনো মেশিন রাখা ছিল। হয়তো এক সময় এখানে কোনো ছোট কারখানা চলত। জায়গাটিতে মাটি, শুকনো পাতা এবং ভাঙা ইট ছিল। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। কিন্তু সুজাতা তার অভিজ্ঞতা থেকে জানতেন যে দেখতে নির্জন জায়গাগুলি প্রায়শই লুকানোর আড্ডা হয়ে ওঠে। তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলেন। কোঠির বড় দরজাটি আধা খোলা ছিল। দরজার একটি অংশ হাওয়ায় হালকা হালকা দুলছিল। সুজাতা দরজাটি আরও একটু ঠেললেন এবং ভেতরে উঁকি মারলেন। ভেতরে হালকা অন্ধকার ছিল, জানালাগুলিতে ধুলো জমেছিল এবং মেঝেতে ভাঙা কাঁচ পড়েছিল। ঘরে একটা পচা গন্ধ ছিল, যেন অনেক দিন ধরে পরিষ্কার হয়নি। কিন্তু সুজাতার নজর একটি জিনিসের ওপর আটকে গেল। ঘরের কোণে ধুলো তো ছিল, কিন্তু কিছু তাজা পায়ের ছাপও দেখা যাচ্ছিল। এর মানে স্পষ্ট ছিল যে এখানে কেউ আসা যাওয়া নিশ্চয়ই করে। তিনি এগিয়ে গেলেন এবং ঘরের মাঝখানে পৌঁছে থামলেন। তখনই তিনি একটা আওয়াজ শুনতে পেলেন, খুব হালকা, যেন কেউ দেওয়ালের পিছনে কিছু রাখছে। তিনি সঙ্গে সঙ্গে থেমে গিয়ে শ্বাস ধীরে করলেন। তার সমস্ত শরীর সতর্ক হয়ে গেল। আওয়াজ আবার এলো, এবার একটু স্পষ্ট। সুজাতা ধীরে করে তার কোমর থেকে ছোট পুলিশ স্টিক বের করলেন এবং আওয়াজের দিকে এগিয়ে যেতে লাগলেন। আওয়াজ কোঠির পিছনের অংশ থেকে আসছিল। তিনি সাবধানে দেওয়াল ঘেঁষে এগিয়ে গেলেন। একটি মোড় পার হতেই তিনি একটি ছোট ঘর দেখতে পেলেন। দরজা বন্ধ ছিল, কিন্তু তার নিচ দিয়ে আলো বাইরে আসছিল। এটা দেখে সুজাতার চোখে সতর্কতা আরও বেড়ে গেল। ভেতরে কেউ আছে, তিনি মনে মনে ভাবলেন। তিনি দরজাটি ধীরে করে ঠেললেন, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তিনি একটু জোরে দরজায় আঘাত করলেন,
কে আছে ভেতরে? ভেতরে কিছু নড়াচড়া হলো, কিন্তু কেউ জবাব দিল না। সুজাতা আবার জিজ্ঞাসা করলেন, পুলিশ বলছে, দরজা খোলো। এবার পায়ের আওয়াজ হলো এবং দরজাটা একটু খুলল। ভেতর থেকে একটি রোগা পাতলা যুবক ভয় পেতে পেতে বাইরে এলো। তার পোশাক ময়লা ছিল এবং চোখে আতঙ্ক ছিল। সে সুজাতাকে দেখে কেঁপে উঠল। ম্যাডাম, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। সুজাতা শান্ত স্বরে বললেন, ভয় পেও না, আমি তোমাকে ধরতে আসিনি। কেবল এই বলো যে তুমি এখানে কেন লুকিয়ে আছো, আর এই সাধু এখানে কি করত? যুবকটি কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আমি গ্রাম থেকে এসেছি। কিছু মাস আগে কাজের খোঁজে এসেছিলাম। এই সাধু বলেছিল যে সে আমাকে কাজ পাইয়ে দেবে, কিন্তু পরে সে আমাকে ধমকানো শুরু করল। বলা হলো যে আমি যদি বাইরে গিয়ে কিছু বলি তবে আমাকেও গায়েব করে দেবে। সুজাতা একদম সতর্ক হয়ে গেলেন। সে কি তোমাকে এখানে রেখেছিল, আর সে কি করত? যুবকটি ভয় পেতে পেতে বলল, ম্যাডাম, সে এই কোঠিটি ব্যবহার করত। এখানে সে অনেক লোককে আনত, তাদের থেকে জিনিস নিত, ধমকাত, এবং যদি কেউ প্রতিবাদ করত তবে তাকে এখানে বন্দি করে রাখত। আমিও অনেকবার এখানে বন্দি থেকেছি। সুজাতার চোখে কঠোরতা এলো। তাহলে এই সাধু একা ছিল না, এই জায়গাটি তার মদদার ছিল। হয়তো এখানে আরও কেউ আসা যাওয়া করে। তিনি জিজ্ঞাসা করলেন, এখানে কি অন্য কারোরও আসা যাওয়া ছিল? যুবকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যাডাম, প্রায়শই একজন লোক তার জন্য জিনিসপত্র আনত। তার মুখ আমি পরিষ্কার দেখিনি, কিন্তু সে রাতে আসত। সুজাতা ভেতরে গিয়ে কোঠিটির আরও তদন্ত শুরু করলেন। অন্য ঘরে কিছু বস্তার স্তূপ ছিল, যার মধ্যে পুরনো কাপড়, খালি পার্স এবং টুপি পড়েছিল। হয়তো পথচারীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জিনিস। এক কোণে ভাঙা মোবাইল ফোন পাওয়া গেল। তিনি সেটার ছবি নিলেন। এখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, এই কোঠিটি সাধুর অপরাধের আড্ডা ছিল, এবং সম্ভব যে এটা কোনো বড় নেটওয়ার্কও হতে পারে। তিনি যুবকটিকে বললেন, তুমি ভয় পেও না, আমি তোমাকে সুরক্ষিত জায়গায় পাঠাবো। এবার তুমি আমার সাথে চলো। হঠাৎ তার ওয়াকিটকি থেকে আওয়াজ এলো, ম্যাডাম, লকআপের সাধু লাগাতার চিৎকার করছে যে তার সঙ্গী বাইরে আছে। সে বলছে যে যা হওয়ার ছিল তা এবার শুরু হয়েছে। সুজাতা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমি এখানে সম্পূর্ণ তদন্ত করছি, আপনারা সাধুর ওপর নজর রাখুন, আমি শীঘ্রই ফিরে আসছি। ওয়াকিটকি বন্ধ করতেই সুজাতা মনে মনে ভাবলেন, তাহলে এই সাধু আগে থেকেই জানত যে আমি এই কোঠি পর্যন্ত পৌঁছে যাব। এর মানে হল তার সঙ্গী এখনও মুক্ত এবং হয়তো কাশগঞ্জে ঘুরে বেড়াচ্ছে। কোঠির পিছনে মাটিতে পড়ে থাকা তাজা টায়ারের ছাপ দেখে সুজাতা দেবী থেমে গেলেন। তিনি ধীরে করে মাটি ছুঁয়ে দেখলেন। ছাপ স্পষ্ট এবং গভীর ছিল। এর মানে হল কেউ এইমাত্র এখানে এসেছিল এবং ততটাই তাড়াতাড়ি চলেও গিয়েছিল। এতে এটা পরিষ্কার হলো যে ভৈরব বাবা একা ছিল না, কোনো সঙ্গী সেই মুহূর্তে কোঠি পর্যন্ত পৌঁছেছিল এবং সুজাতার আসার আগেই বেরিয়ে গিয়েছিল। সুজাতা চারদিকে মনোযোগ দিয়ে দেখলেন। হাওয়ায় হালকা ঠান্ডা ছিল, কিন্তু পরিবেশেও একটি গভীর অস্থিরতা ছড়িয়ে গিয়েছিল। যুবকটি তার পিছনে দাঁড়িয়ে কাঁপছিল। ম্যাডাম, মনে হয় কেউ আমাদের দেখছিল। সুজাতা তাকে আশ্বাস দিলেন, ভয় পেও না, যতক্ষণ আমি এখানে আছি তোমার কেউ কিছু করতে পারবে না। তোমাকে শুধু আমার সাথে থাকতে হবে। তিনি কোঠির চারপাশে ঘুরে তার বাইরের অংশগুলি পরীক্ষা করলেন। পিছনের দিকে একটি ভাঙা কাঠের দরজা দেখা গেল, যা বাইরে থেকে কেউ সম্প্রতি ধাক্কা দিয়েছিল। কাঠ এখনও তাজা ভাঙা মনে হচ্ছিল। এতে প্রমাণিত হল যে কেউ এখানে ভেতরে এসেছিল এবং খুব তাড়াতাড়ি ফিরে গিয়েছিল। সুজাতা মনে মনে ভাবলেন, হয়তো আমার এখানে পৌঁছানোর খবর পেয়ে গিয়েছিল, নয়তো সেই ব্যক্তি সাধুকে ছাড়াতে এসেছিল। এবার তাকে এক মুহূর্ত নষ্ট করা উচিত ছিল না। তিনি যুবকটিকে গাড়িতে বসালেন এবং কোঠির গেট বন্ধ করে বাইরে বেরোতে লাগলেন। কিন্তু যেই তিনি গাড়ির কাছে পৌঁছালেন, রাস্তার ধারে পড়ে থাকা ঝোপঝাড়ে হালকা আওয়াজ হল, যেন কেউ লুকিয়ে আছে। সুজাতা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেলেন। তিনি হাতের ইশারায় যুবকটিকে নিচে ঝুঁকে যেতে বললেন এবং নিজে ধীরে করে আওয়াজের দিকে এগিয়ে গেলেন। ঝোপঝাড় সরালেন, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু কিছু তাজা চাপা পড়া পাতা ছিল। সুজাতা আস্তে করে বললেন, কেউ আমাদের দেখছিল কিন্তু পালিয়ে গেল। তিনি গাড়িতে বসলেন এবং সোজা পুলিশ থানার দিকে রওনা দিলেন। রাস্তা নির্জন ছিল, কিন্তু এখন তিনি জানতেন যে বিপদ কেবল একজন সাধু নয়, বরং তার সাথে যুক্ত লোকেদের থেকেও ছিল। থানায় পৌঁছাতেই টিমের জওয়ানরা দাঁড়িয়ে গেলেন। জগদীশ যাদব তার কাছে এসে বললেন, ম্যাডাম, আপনি যা বলেছিলেন সেটাই হচ্ছে। সাধু বারবার এটাই বলছে যে তার সঙ্গী আসবে এবং তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। সুজাতা গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, সেই লোকটি কি কোনো নাম বলেছে? জগদীশ মাথা নেড়ে না বললেন।
না ম্যাডাম, শুধু এটুকুই যে সে খুব চালাক এবং বাইরে ঘুরে বেড়াচ্ছে। সুজাতা কিছুক্ষণ ভাবলেন। তার মনে হল যদি সাধু জানত যে সঙ্গী আসছে তাহলে সে নিজেও এই কথাটির ওপর ভরসা করে যে পুলিশ তাকে আটকাতে পারবে না। এর মানে স্পষ্ট ছিল, সাধুর সঙ্গী হয়তো গ্রামের রাস্তাগুলিকে, কোঠিকে এবং পুলিশের প্রতিটি গতিবিধিকে ভালোভাবে জানে। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, সাধুকে একটি সুরক্ষিত ঘরে শিফট করো, বাইরে ডাবল নিরাপত্তা লাগাও, কোনো অবস্থাতেই তার সাথে কারো দেখা করা উচিত নয়। এতক্ষণ সাধু যে থানার কোণে বসেছিল, সুজাতাকে দেখে ফিসফিস করে বলল, তুমি বোঝো না আইপিএস ম্যাডাম, তাকে আটকানো সহজ নয়, সে সব জায়গায় পৌঁছে যায়। সুজাতা কোনো ভাব না বদলে বললেন, আইন তার থেকেও বড় হয়, তোমরা যত খুশি লুকো, বাঁচতে পারবে না। তিনি টিমের সাথে একটি জরুরি বৈঠক ডাকলেন। আমাদের কাছে দুটি সূত্র আছে, একটি কোঠি এবং একটি সঙ্গী। দুটোকে জুড়ে দেখতে হবে। প্রথমে সেই সঙ্গীকে শনাক্ত করো। একজন সিপাহী বলল, ম্যাডাম, গ্রামের কিছু লোক বলছিল যে রাতে একটি কালো রঙের বাইক প্রায়শই কোঠির কাছে দেখা যেত। সুজাতা সঙ্গে সঙ্গে বললেন, আমার সেই বাইকের টায়ারের ছাপ মনে পড়ল, নিশ্চিতভাবেই সেই বাইক হবে, সেটাকে খোঁজো। জগদীশ জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, সামনের পরিকল্পনা কি হবে? সুজাতা একটি ম্যাপ টেবিলে রেখে বললেন, সেই সঙ্গীকে ধরার জন্য আমাদের নিজেদেরই সেখানে যেতে হবে, যেখানে সে সবথেকে বেশি আসে, কোঠির আশেপাশের জায়গা, ক্ষেতের রাস্তা এবং গ্রামের পুরনো পুল। এই তিনটি জায়গায় তার লুকিয়ে থাকার সম্ভাবনা আছে। আমাদের তাকে বাইরে আনতে হবে। তিনি টিমকে 3 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ পুরনো কোঠির কাছে, দ্বিতীয় ভাগ পুরনো পুলের কাছে এবং তৃতীয় ভাগ ক্ষেতের রাস্তাগুলিতে টহল দিতে লাগল। সুজাতা নিজে প্রথম ভাগের নেতৃত্ব দেওয়ার জন্য কোঠির দিকে বেরোলেন। তার সাথে কেবল 2 জন সিপাহী ছিল। রাস্তায় যুবকটি যে তাদের সাথে এসেছিল বলল, ম্যাডাম, সেই লোকটি খুব বিপজ্জনক, সে রাতে ভিড়ের মধ্যেও গায়েব হয়ে যায়। সুজাতা দৃঢ় গলায় বললেন, যত চালাকি হোক না কেন, আইনের দখল থেকে বাঁচতে পারে না। আমরা আজ তাকে ধরে নিয়েই ফিরব। কোঠির কাছে পৌঁছে তিনি গাড়ি একটি গাছের পিছনে লুকালেন এবং পায়ে হেঁটে এগিয়ে গেলেন। হাওয়া এখন জোরে বইতে শুরু করেছিল। গাছের ডালগুলি নড়ছিল এবং কখনো কখনো কোনো পাতা পড়লে মনে হচ্ছিল যেন কেউ হাঁটছে। হঠাৎ একটি বাইকের হালকা আওয়াজ দূর থেকে শোনা গেল। সুজাতা হাতের ইশারায় 2 জন সিপাহীকে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে যেতে বললেন। তিনি নিজে একটি দেওয়ালের পিছনে ঝুঁকে গেলেন। বাইকের আওয়াজ কাছে আসতে লাগল। কিছু মুহূর্তের মধ্যেই একটি কালো বাইক কোঠির গেটের সামনে এসে থামল। বাইকওয়ালা হেলমেট পরা ছিল, কিন্তু তার চালচলন দেখেই স্পষ্ট লাগছিল যে সেই সাধুর সঙ্গী। সে চারপাশে দেখতে লাগল, যেন কাউকে খুঁজছে। তারপর সে পকেট থেকে ফোন বের করল এবং ধীরে স্বরে বলল, আরে দরজা খোল, আমি এসে গেছি, ওকে আজই নিয়ে যেতে হবে। কিন্তু সে জানত না যে সাধু এখন থানায় ছিল এবং পুলিশ তার অপেক্ষা করছিল। সুজাতা ধীরে করে বাইরে এলেন এবং জোরদার গলায় বললেন, দাঁড়াও। বাইকওয়ালা চমকে উঠল। সে বাইক স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু তার আগেই একজন সিপাহী এগিয়ে এসে বাইকটি ছিনিয়ে নিল। সে পালানোর চেষ্টায় পড়ে গেল এবং অন্ধকারের দিকে দৌড়াল। সুজাতা দ্রুত পদক্ষেপে তার পিছনে দৌড়ালেন। দাঁড়াও, পালানোতে কিছু হবে না। সেই ব্যক্তি ঝোপঝাড়ের মধ্যে লাফিয়ে পড়ল। গাছপাতার মধ্যে অন্ধকার ছিল, কিন্তু সুজাতা টর্চ জ্বালিয়ে তার পিছু ছাড়লেন না। তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল, যেন সে কোনো গভীর রাস্তার দিকে যাচ্ছে। হঠাৎ রাস্তা শেষ হতে লাগল। সামনে একটি পুরনো দেওয়াল ছিল। বাইকওয়ালা ওদিকে গেল, কিন্তু সামনে রাস্তা বন্ধ ছিল। সে সুজাতার দিকে ঘুরল। তার শ্বাস দ্রুত চলছিল। সুজাতা বললেন, এবার পালানোর কোনো রাস্তা নেই, অস্ত্র ফেলে দাও। সে পালাতে চাইছিল, কিন্তু পিছনে সিপাহীদের আলো এবং সুজাতার কড়া নজর দেখে তার পা থেমে গেল। সে ধীরে ধীরে হাত ওপরে তুলে দিল। সুজাতা এগিয়ে গেলেন এবং স্পষ্ট বললেন, তোমার খেলা শেষ, তোমার সঙ্গীকে ধরে নেওয়া হয়েছে এবং তোমার প্রতিটি পদক্ষেপের হিসাব হবে। সেই লোকটি শুধু এতটুকুই বলল, আমি একা নই। সুজাতা দৃঢ় গলায় বললেন, কিন্তু আজ তুই আইনের হাতে। সিপাহীরা তাকে সঙ্গে সঙ্গে হাতকড়া লাগালেন এবং থানায় নিয়ে গেলেন। সুজাতা দেবী আকাশের দিকে তাকালেন। সূর্য ঢলছিল এবং দিনভর পরিশ্রমের ফল তার চোখে জ্বলছিল। আজ কাশগঞ্জের রাস্তাগুলি আরও কিছুটা নিরাপদ হয়ে গিয়েছিল। বন্ধুরা, ধর্মের বেশ কখনো চরিত্রের গ্যারেন্টি হয় না। দুনিয়ায় মানুষের আসল ধর্ম তার পোশাক দিয়ে নয়, বরং তার কর্ম দিয়ে চেনা যায়।
আজকাল অনেক লোক সাধুর বেশ ধরে নেয়, কিন্তু ভেতর থেকে সেই নোংরা দৃষ্টি, সেই নোংরা মতলব এবং সেই অপরাধী মন রাখে। মনে রাখবেন, আসল সাধুর মুখ শান্ত হয়, চোখ কখনো ভুল জায়গায় যায় না। তিনি কোনো মহিলার সাথে একান্তে কথা বলাও পছন্দ করেন না। তিনি সম্মান দিতে জানেন, ভয় দেখানো বা ছোঁয়া নয়। কারো বেশ দেখে সঙ্গে সঙ্গে বিশ্বাস করা সবথেকে বড় ভুল। ধর্মের চাদর পরে অপরাধ করা ব্যক্তি দ্বিধাগ্রস্ত অপরাধ করে, ১ মানুষের বিরুদ্ধে এবং ২ ধর্মের বিরুদ্ধে। ধর্ম কখনো কাউকে ভুল কাজ করার অনুমতি দেয় না। যে ভুলকে ভুল বলতে না পারে সে সাধু কি মানুষও নয়। মহিলাদের উচিত যে তারা এমন লোকেদের থেকে সতর্ক থাকুক। দুনিয়ায় সবথেকে বেশি সতর্কতা মহিলারাই রাখে, কারণ তাদের নিরাপত্তা কেবল তাদের অধিকার নয়, বরং তাদের দায়িত্ব। যদি কোনো অচেনা লোক অকারণে কথা বলে, রাস্তা আটকায়, আশীর্বাদের নামে হাত বাড়ায়, দূর থেকে পিছু করে, তবে এটা স্বাভাবিক কথা নয়। সঙ্গে সঙ্গে দূরত্ব বজায় রেখে জোরে গলায় দূরে থাকুন বলুন। অপরাধী সবথেকে বেশি ভয় তখন পায় যখন মহিলা আত্মবিশ্বাস দেখায়। চুপ থাকা, সহ্য করা বা হেসে উড়িয়ে দেওয়া অপরাধীকে আরও সাহস যোগায়। যে মহিলা সচেতন থাকেন তিনি নিজেকেও বাঁচান এবং অন্যদের জন্য উদাহরণ তৈরি করেন। ভুলকে ভুল বলাই সবথেকে বড় ধর্ম। অনেক সময় লোক ভাবে, থাক ছেড়ে দাও, আমার কি যায় আসে, কিন্তু এই চিন্তাই সমাজে অপরাধ বাড়ায়। ভয় এবং নীরবতা সব সময় অপরাধীর শক্তি হয়। যে মানুষ ভুল দেখে চোখ বন্ধ করে নেয় সে অজান্তে অপরাধকে বাড়িয়ে দেয়। আসল ধর্ম এটাই যে ভুলকে ভুল বলো, পীড়িতের সাথে দাও, অপরাধীকে অপরাধী বলতে ভয় পেও না। সত্য আওয়াজ চায়, মিথ্যাকে শুধু নীরবতা দরকার। সমাজ তখনই নিরাপদ হয় যখন প্রতিটি ব্যক্তি তার ভাগের সাহসিকতা দেখায়। পুলিশের সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন। 112 কেবল নম্বর নয়, সুরক্ষার ভরসা। অনেক লোক ভয় বা লজ্জার কারণে অভিযোগ করে না। এই কারণেই অপরাধী বারবার বেঁচে যায় এবং নতুন মহিলারা তার শিকার হন। পুলিশে অভিযোগ করা কোনো ঝামেলা নয়, এটা আপনার অধিকার। বদতমিজি হলে 112, পিছু করলে মহিলা হেল্পলাইন, কেউ ভয় দেখালে বা ধমকালে সঙ্গে সঙ্গে কল করুন। অভিযোগ করা মহিলা দুর্বল হয় না, তিনি হাজার হাজার অন্য মহিলাকে বাঁচানোর কাজ করেন। ভালো লোকেদের এমন অপরাধীদের থেকে ধর্মকে বাঁচানো উচিত। ধর্ম মানুষের আত্মাকে পরিষ্কার করে। অপরাধীরা সেই ধর্মকে ঢাল বানিয়ে নিজেদের পাপ লুকায়। যদি ভালো এবং ধার্মিক লোক চুপ থাকে তবে ধর্মের ভাবমূর্তি খারাপ হয়। ভুল কাজ করা ব্যক্তি, সে সাধুর বেশ পড়ুক বা কোনো মন্দিরে থাকুক, তার অপরাধ কখনো ছোটা হয় না। ভালো লোকেদের এই কর্তব্য যে ধর্মের নামে চলা নোংরামির বিরোধিতা করুক, আসল সাধুদের মর্যাদা বাঁচাক, জাল সাধুদের তকাশ করুক। কাহিনী পছন্দ হলে ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।